Assalamu alaikum, everyone. Welcome to our lecture 8 of Critical Theories and Literary Criticism. রমাদান টাইম অনুযায়ী আমাদের ক্লাসটা হাফ অ্যান আওয়ার এগিয়ে চলে এসেছে। রমাদানের আগে আমাদের ক্লাসটা শুরু হতো 11:30-তে, এখন আমরা শুরু করছি 11। একটু কষ্ট হবে, আমরা সময়ও কম পেয়ে গেছি, 11টা থেকে 12টার মধ্যে। আমরা চেষ্টা করব এই 1 ঘন্টা খুব ইন্টেন্সিভ ওয়েতে কাজে লাগানোর জন্য। আমরা হয়তো খুব বেশি অন্য কথাবার্তা বলতে পারবো না আনফরচুনেটলি, কিন্তু যদি ফার্দার এক্সপ্লেনেশন দরকার হয় এটা, তাহলে আমরা উইকলি এক্সপ্লেনেশন পরে আমরা ওটা ম্যানেজ করে নেব। আপাতত আমরা দেখি আমরা উইদিন 1 আওয়ার 1 ঘন্টার মধ্যে আমরা কত দূর যেতে পারি, আমরা একটু চেষ্টা করে দেখি। বিসমিল্লাহ। আজকে আমরা আমাদের ফাইনালের টেক্সট শুরু করে দেব। আমাদের মিড টার্ম আলহামদুলিল্লাহ শেষ, আমরা আমাদের ফাইনালের টেক্সট শুরু করে দিই। আমাদের ফাইনালের প্রথম যে টেক্সট সম্পর্কে আমরা আইডিয়া নিব সেটা হচ্ছে দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস। আমার কথা শুনতে যদি কোনো সমস্যা হয়, খুব যত দ্রুত সম্ভব আমাকে জানাবেন। I will try my best to repeat the portions or further explain the portion as necessity. So, the preface to lyrical ballads, আমরা এই টেক্সটটা শুরু করতে যাচ্ছি। অন্যরা জয়েন করতে করতে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু ইনফরমেশন কালেক্ট করে নেই। Let's start. Bismillahir Rahmanir Rahim. The preface to Lyrical Ballads by Wordsworth begins with a discussion of the gathering of poems written mostly by Wordsworth with contributions by S.T. Coleridge. প্রথম পয়েন্টই আমরা দেখতে পাচ্ছি লিরিক্যাল ব্যালাডস সম্পর্কে, এবং বিশেষ করে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়া হয়েছে। প্রিফেস মানে কি? প্রিফেস শব্দটার অর্থ হচ্ছে ইন্ট্রোডাকশন, সূচনা। লিরিক্যাল ব্যালাডস সম্পর্কে আমরা অলরেডি জানি। লিরিক্যাল ব্যালাডস, ইট ইজ ওয়ান অফ দ্য মাইলস্টোনস ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হয় যখন it was officially the first manifesto of romantic movement in English literature. In that case, lyrical ballads কিন্তু এর ঐতিহাসিক মূল্য এবং সাহিত্যিক মূল্য অপরিসীম। এই বইটা যখন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজনে মিলে যখন পাবলিশ করেন, তখন ওয়ার্ডসওয়ার্থ দায়িত্ব নিয়েছিলেন যে এই বইটার ভূমিকা, প্রিফেস উনিই লিখবেন। পরবর্তীতে আমরা আরো জানতে পারবো এটা কিভাবে কি হলো। এই যে প্রিফেস, ভালো করে শোনেন, ভালো করে খেয়াল করেন। দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, দ্য প্রিফেস মানে হচ্ছে সূচনা। টু লিরিক্যাল ব্যালাডস এটা হচ্ছে বইটার নাম। একটা বই পাবলিশ হবে, আপনারা দেখে থাকবেন যখন কোনো বই পাবলিশ হয়, বইয়ের শুরুতে মুখবন্ধে একটা সূচনা থাকে, উপক্রমণিকা থাকে, ইন্ট্রোডাকশন থাকে। এই ইন্ট্রোডাকশনটা মূলত প্রকাশকরা লিখে থাকেন বা যারা সম্পাদক তারা লিখে থাকেন, কখনো কখনো যিনি লেখক তিনিও লিখে থাকেন। লিরিক্যাল ব্যালাডস বইটা যখন পাবলিশড হয় তখন তার সূচনাটা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি নিজে লিখেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হি ইজ ওয়ান অফ দ্য রাইটার্স অফ লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস ওনার বেশ কিছু লেখা আছে, এবং ওয়ার্ডসওয়ার্থ এই বইটার সূচনা সেটাও লিখে দিচ্ছেন। দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস কেন আমরা পড়ব, কেন একটা বইয়ের সূচনা এত গুরুত্ব দিয়ে আমরা আমাদের ফাইনালের জন্য পড়ছি? নিশ্চয়ই তার কারণ আছে। The preface to Lyrical Ballads by Wordsworth begins with a discussion of the gathering of the poems. সূচনা, এই প্রিফেসের শুরুতেই ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন যে কিভাবে তারা এই বই লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থের জন্য তারা কিভাবে কবিতাগুলো সংগ্রহ করছেন। The way they are collecting the poems written mostly by Wordsworth. বেশিরভাগ কবিতাই লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ নিজে, বাকিগুলো লিখেছেন with the contributions by
স্যামুয়েল টেইলর কোলরিজ। কোলরিজ লিখেছেন। বেশিরভাগ কবিতাই লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। তারা কিভাবে কবিতাগুলো সংগ্রহ করেছেন, দ্য ওয়ে দে কালেক্টেড দ্য পোয়েমস, এই ব্যাপারে ওয়ার্ডসওয়ার্থ বেশ কিছু কথাবার্তা আলোচনা করলেন। প্রথমেই উনি বললেন কিভাবে উনি কবিতাগুলো সংগ্রহ করেছেন দুজনে মিলে, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজনে মিলে। Originally published in 1798, লিরিক্যাল ব্যালাডস মূলত পাবলিশড হয়, অফিসিয়ালি পাবলিশড হয় 1798 সালে, 1798, যেটাকে বলা হয় দ্য অফিসিয়াল বার্থ ইয়ার অফ রোমান্টিক মুভমেন্ট। ইংরেজি রোমান্টিক আন্দোলন, রোমান্টিক লিটারেচার মুভমেন্ট অফিসিয়াল বার্থ ইয়ার হচ্ছে 1798। লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হলো এবং অফিসিয়ালি ইংলিশ রোমান্টিক পিরিয়ড শুরু হলো। অরিজিনালি পাবলিশড ইন 1798, প্রথম কপিটা পাবলিশড হয়, প্রথম প্রকাশনা 1798 সালে, ফার্স্ট পাবলিকেশন। সেই 1798 সালের পাবলিকেশনে কোনো সূচনা ছিল না, সেই কাব্যগ্রন্থতে শুধুমাত্র কবিতাগুলো ছিল, কোন রকম ইন্ট্রোডাকশন বা সূচনা ছিল না। কিন্তু তার দ্বিতীয় সংস্করণ, ইন সেকেন্ড পাবলিকেশন ইন 1800, 1800 সালে যে সংস্করণটা বের হয়, দ্বিতীয় সংস্করণ, সেকেন্ড এডিশন, সেকেন্ড এডিশনটা যখন বের হয়, ওয়ার্ডসওয়ার্থ অ্যাডেড অ্যান আর্লিয়ার ভার্সন অফ দ্য প্রিফেস। এই 1800 সালের যে সংস্করণ, সেটাতে ওয়ার্ডসওয়ার্থ একটা সূচনা লিখে দেন। পাঠকরা তারা সরাসরি কবিতায় না গিয়ে প্রথমে আগে একটা সূচনা, একটা ইন্ট্রোডাকশন পড়ে তারা প্রিপেয়ার্ড হয়ে তারপর কবিতা পড়া শুরু করুক। ওয়ার্ডসওয়ার্থ উনি যোগ করলেন এক আর্লিয়ার ভার্সন অফ প্রিফেস, যেটা which he extended 2 years later, এটা 2 বছর পরে আবার সেটাকে একটু ডিটেইল করে বড় করে উনি আবার নতুন করে লিখে দিলেন। এখন কেন প্রয়োজন ছিল? কবিতার বই পাবলিশড হচ্ছে, একজনে কিছু কবিতা লিখবে, আরেকজন কিছু কবিতা লিখবে, দুটো কবিতা, দুজনের কবিতা একত্রিত করে প্রকাশ করে দিলেই হলো। তাহলে কেন শুধু শুধু কবিতার শুরুতে একটা ইন্ট্রোডাকশন, সূচনা লেখা প্রয়োজন? কেন প্রয়োজন? এবার আমরা আসি, খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, কাগজ কলম থাকলে মার্ক করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, হাইলাইট করেছি, আপনারা দেখেন। বিকজ হি ফেল্ট হিজ পোয়েমস, ওয়ার্ডসওয়ার্থ উনি ফিল করেছিলেন তাদের কবিতাগুলো বা তার কবিতাগুলো were of a replacement theme and elegance, তাদের যে কবিতাগুলো গতানুগতিক প্রচলিত কবিতার থেকে একটু আলাদা, তাদের যে থিম, তাদের যে এলিগেন্স, এই বিষয় এইগুলো প্রচলিত কবিতার সাথে মানায় না, একটু আলাদা। এবং যারা পাঠক তারা পড়তে গেলেও হয়তো বুঝতে পারবে, যারা শিল্প সমালোচক তারা ফিল করবে যে সাধারণত আমরা যে ধরনের কবিতা পড়ে অভ্যস্ত, ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ সেরকম কবিতা পাবলিশ করেননি। তাহলে এরকম অদ্ভুত কবিতা কেন প্রকাশ হচ্ছে? প্রচলিত কবিতা না, তাহলে এই কবিতাগুলো কেন প্রকাশ হচ্ছে? ওয়ার্ডসওয়ার্থ ফেল্ট দে নিডেড অ্যান ইন্ট্রোডাকশন। ওয়ার্ডসওয়ার্থ খুব ভালো করে ফিল করলেন যে আমরা হঠাৎ করে অন্যরকম কবিতা পাবলিশ করছি, আমরা হঠাৎ করে অন্যরকম কবিতা লিখছি এবং সেটা পাবলিশ করার চেষ্টা করছি, মানুষকে সেটা পড়ানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। কেন করছি? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট, হোয়াট ইজ দ্য প্ল্যান? তখন ওয়ার্ডসওয়ার্থ চিন্তা করলেন যে আমরা তো শুধু অন্যরকম কবিতা পাবলিশ করলেও হবে না, এর সাথে সাথে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, যাতে পাঠকরা ওই ইন্ট্রোডাকশনটা পড়ে, যাতে পাঠকরা এবং সমালোচকরা সেই ইন্ট্রোডাকশনটা পড়ে ধারণা নিতে পারে যে হোয়াট ইজ দ্য ইন্টেনশন বিহাইন্ড রাইটিং সাচ পোয়েট্রি। এরকম অন্যরকম কবিতা, যেটা প্রচলিত কবিতার সাথে মানায় না, এরকম অন্যরকম কবিতা কেন লেখা হচ্ছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? সেই লজিক, কেন তারা অন্যরকম কবিতা লিখছে, ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ তারা অন্যরকম কবিতা কেন পাবলিশ করছে, সেইটারই লজিক ওয়ার্ডসওয়ার্থ কিন্তু তার ইন্ট্রোডাকশনে বোঝানোর চেষ্টা করছেন। সো ইন্ট্রোডাকশন, এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, শুরুতেই আমরা দেখব যে ওয়ার্ডসওয়ার্থ আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কেন তারা প্রচলিত ধারার বাইরে অন্যরকম কবিতা লেখার চেষ্টা করছেন। আপনারা বুঝতে পেরেছেন এই পয়েন্টটা? বুঝতে পেরেছেন? জি স্যার। তারা প্রচলিত ধারার বাইরে,
সাধারণত কবিতা যেমন হয় সেই প্রচলিত কবিতার বাইরে ওনারা একটু অন্যরকম কবিতা কেন পাবলিশ করছেন, এটার পেছনে তারা যুক্তি দেখাচ্ছেন। বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের হয়ে উনি লজিক দেখাচ্ছেন যে এই হচ্ছে কারণ, আমরা এই জন্য একটু অন্যরকম কবিতা লিখতে চাচ্ছি। লজিক দিয়ে অডিয়েন্স, রিডার, ক্রিটিক, পাঠক হোক বা শিল্প সমালোচক হোক, তাদেরকে বোঝানো যে এই জন্য আমরা একটু অন্যরকম কবিতা লিখছি। লেটস মুভ অন। সাম স্কলার্স, কোন শিল্প সমালোচক সে দ্যাট কোলরিজ ওয়ান্টেড টু রাইট ডাউন দ্য প্রিফেস। অনেকে মনে করেন যে প্রথমে কোলরিজের ইচ্ছা ছিল প্রথমে যে এই সংকলনটার ভূমিকা উনি লিখবেন। কোলরিজের প্রথমে ইচ্ছা ছিল, কিন্তু কোলরিজ উনি একটু মন ভোলা, আত্মভোলা, অন্যরকম লোক ছিলেন। উনি মাঝে মাঝে হারিয়ে যেতেন, ডুব দিতেন। হি নেভার গট অ্যারাউন্ড। কোলরিজকে অনেক সময় পাওয়া যেত না। কোলরিজের লেখার কথা ছিল, লেখার ইচ্ছাও ছিল, কিন্তু তিনি খবর নাই। ওয়ার্ডসওয়ার্থ, উনি আর কতক্ষণ বসে থাকবেন? ওয়ার্ডসওয়ার্থ খুবই পরিশ্রমী, খুবই প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। উনি ওয়ার্ডসওয়ার্থ বুঝলেন, টের পেলেন যে কোলরিজের উপর ভরসা করলে আসলে পাবলিশ হবে না। আমরা প্রিফেসটা দেয়া জরুরি। শুধু কবিতা যদি পাবলিশ করি মানুষ সেটা পজিটিভলি নিচ্ছে না, মানুষকে বোঝানোর জন্য আমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ওয়ার্ডসওয়ার্থ ফিল করলেন যে তাকেই এটা লিখতে হবে, যদিও এটা কোলরিজের লেখার কথা ছিল, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ তিনি বুঝলেন তাকেই এই কাজটা করতে হবে। Therefore, the work fell to Wordsworth instead. এখন ওয়ার্ডসওয়ার্থ তার ঘাড়ে এসে পড়লো, তাকেই লিখতে হবে। Because the majority of the poems within the collection are by Wordsworth. আরেকটা লজিক হচ্ছে, এই যে লিরিক্যাল ব্যালাডস, এই কোলাবোরেটেড সংকলন, এই যে দুইজন মিলে তারা যে কবিতার বই পাবলিশ করছে, বেশিরভাগ কবিতাই লেখা ছিল ওয়ার্ডসওয়ার্থের। দিস ওয়াজ প্রবাবলি এ মোর অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। এবং সব মিলিয়ে কোলরিজও রাজি হলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়ার্ডসওয়ার্থ, তোমারই যেহেতু কবিতা বেশি, তাহলে তুমিই লিখো। তুমি তাহলে যুক্তি দিয়ে আমাদের পাঠকদেরকে, শিল্প সমালোচকদেরকে বোঝানোর চেষ্টা করো যে কেন আমরা অন্যরকম, ভিন্ন রকম কবিতা লিখছি প্রচলিত ধারার বাইরে। Though there's the suggestion in many Coleridge's letter writing, কোলরিজ পরবর্তীতে অনেক প্রবন্ধ লিখেছেন, অনেক ফিলোসফিক্যাল রাইটিংসে উনি ইন্ডিকেট করেছেন দ্যাট দ্য টু ডিসএগ্রিড অ্যাবাউট হোয়াট প্রিফেস শুড সে। কিন্তু ইন্ট্রোডাকশনে কি থাকবে এটা নিয়ে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, তাদের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট ছিল। ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালেডসে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছেন, এটার কিছু কিছু ক্ষেত্রে কোলরিজ অবজেকশন দিয়েছেন। এটা আমরা পরবর্তীতে যখন কোলরিজ সম্পর্কে পড়াশোনা করব তখন আমরা জানতে পারবো। আপাতত আমরা এটুকু মাথায় রাখি যে ওয়ার্ডসওয়ার্থ যখন লিরিক্যাল ব্যালাডস এর সূচনা লিখলেন, এই বইটার যখন ইন্ট্রোডাকশন লিখলেন, তখন কোলরিজের সাথে তার একটু ক্ল্যাশ হয়, মাইল্ড ডিসএগ্রিমেন্ট হয়, যেটা পরবর্তীতে তাদের সম্পর্কের ক্ষেত্রে, তাদের পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে প্রভাব ফেলে। Within the preface, let's look at the last point. শেষ পয়েন্টে দেখি আমরা। Within the preface, Wordsworth writes that, সূচনার মধ্যে ওয়ার্ডসওয়ার্থ কি লিখছেন? আমাদের যে কবিতার সংকলন তার একটা সূচনা হচ্ছে। লিরিক্যাল ব্যালাডস হচ্ছে কবিতার সংকলন, এখানে ওয়ার্ডসওয়ার্থেরও কবিতা আছে, কোলরিজেরও কবিতা আছে। কবিতার শুরু করার আগে ওয়ার্ডসওয়ার্থ একটা সূচনা দিয়েছেন। যে কোনো বইতে প্রথমে যেমন ভূমিকা থাকে, সূচনা থাকে, ওয়ার্ডসওয়ার্থ সেই সূচনায় কি করেছেন? Within the preface, Wordsworth writes that, Wordsworth লিখছেন, কি লিখছেন? The aim of the gathering. প্রথমেই আমরা বলে এসেছি, প্রথমেই ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন কেন তারা প্রচলিত ধারার বাইরে অন্যরকম কবিতা সংগ্রহ করছেন, why they are collecting different kinds of poems. Wordsworth writes that the aim of the gathering was to write down poems, এমন কিছু কবিতা লেখা, এমন কিছু কবিতা প্রকাশ করা, পাবলিশ করা। কাগজ কলম আছে? লাল কলম আছে? প্লিজ মার্ক ডাউন করে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স অফ দিস স্লাইড, হাইলাইট করছি। ওয়ার্ডসওয়ার্থ প্রথমেই লিখছেন উদ্দেশ্যটা কি ছিল। দ্য এইম অফ দ্য গ্যাদারিং, এই কবিতাগুলো সংগ্রহ করার উদ্দেশ্য ছিল, ওয়াজ টু রাইট ডাউন, লেখা এমন কিছু কবিতা that addressed things that happen in lifestyle,
দ্যাট অ্যাড্রেসড, কবিতায় এমন কিছু বিষয়ের কথা থাকবে, এমন কিছু বিষয় নিয়ে কথা থাকবে দ্যাট হ্যাপেন ইন লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত ঘটে থাকে, আমাদের সাধারণ জীবনযাপনের সাধারণ গল্প। দ্য ডেইলি এভরিডে ইনসিডেন্টস অফ আওয়ার লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলের দৈনন্দিন সাধারণ বিষয়বস্তুগুলো কবিতায় জায়গা পাবে। প্রথম পয়েন্ট, এমন কিছু কবিতা ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজনে মিলে সংগ্রহ করলেন যেখানে কি থাকবে, দ্যাট উইল অ্যাড্রেস, অ্যাড্রেস মানে এমনিতে অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা, কিন্তু এখানে অ্যাড্রেস মানে হচ্ছে উল্লেখ করা, বলা। দ্যাট উইল সে, দ্যাট উইল পোর্ট্রে, পোর্ট্রে করবে, ইলাস্ট্রেট করবে, থিংস এমন কিছু বিষয়বস্তু, দ্যাট হ্যাপেন ইন লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত ঘটে থাকে এরকম সাধারণ ঘটনা, সেই সাধারণ ঘটনাগুলোর উপর ভিত্তি করেই কবিতা লেখা হবে। এই লাইনটা কি আপনাদের ক্লিয়ার? আগেই বলে রাখছি, এটা কিন্তু Yes, sir. খুবই গুরুত্বপূর্ণ। নূর ইসলাম ক্লিয়ার? ইয়েস স্যার। ভালো করে খেয়াল করেন, তারা প্রথমেই ওয়ার্ডসওয়ার্থ প্রথমেই বলছেন যে তারা কেন একটু অন্যরকম কবিতা লেখার চেষ্টা করছেন, ঘটনাটা কি? ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমরা একটু অন্যরকম কবিতা কালেক্ট করছি, কারণ হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু হবে প্রচলিত কবিতার বিষয়বস্তু থেকে আলাদা। তাদের কবিতার বিষয়বস্তু কি হবে? কবিতার বিষয়বস্তু হবে আমাদের এভরিডে লাইফে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার উপর বেস করে, আমাদের এভরিডে লাইফ ইনসিডেন্ট গল্পের উপর ভিত্তি করেই কবিতা লেখা হবে। স্যার মাঝে একবার আপনার কথা কেটে গেছে। আবার বলছি, কবিতা কি কি বিষয়গুলো ইলাস্ট্রেট করবে? কবিতা সেই সব বিষয়বস্তুগুলো ফুটিয়ে তুলবে যেগুলো আমাদের লাইফস্টাইলে সাধারণত ঘটে থাকে, ইন আওয়ার এভরিডে লাইফ, ইন আওয়ার এভরিডে লাইফস্টাইল, জেনারেল এভরিডে থিংস, এভরিডে ইনসিডেন্টস, এভরিডে এক্সপিরিয়েন্স, সাধারণ জীবনের সাধারণ গল্প আমরা কবিতায় খুঁজে পাবো। মোস্ট সিগনিফিক্যান্টলি, আরো একটু ডিটেইলে বলতে গেলে, ওয়ার্ডসওয়ার্থ উনি কনসিডার করছেন ইচ পোয়েম উইদিন দ্য কালেকশন, এই কবিতার কাব্যগ্রন্থ, কাব্য সংকলন, দুজনেরই কবিতা আছে, ওয়ার্ডসওয়ার্থের আছে, কোলরিজের আছে। ইচ পোয়েম উইদিন দ্য কালেকশন টু বি অ্যান এক্সপেরিমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, প্রতিটা কবিতাই হচ্ছে পরীক্ষার মতো, এক্সপেরিমেন্টের মতো। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। এক্সপেরিমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ ইউজেস অর ডিকশন, তারা ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, শব্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা ভাষা নিয়ে খেলা করছেন, শব্দ নিয়ে খেলা করছেন। আমরা এখন ফিরে যাই, মিডের আগে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়েছি, সেখানে অ্যারিস্টটল বলেছিলেন যে কবিতায় অবশ্যই কবিকে ভাষা নিয়ে খেলা করতে জানতে হবে, সাধারণ শব্দকেই, সাধারণ ভাষাকেই অসাধারণ ভাবে ব্যবহার করতে হবে। মনে আছে আপনাদের? ইয়েস স্যার। সাধারণ ভাষা Yes, আমাদের sir. আমাদের দৈনন্দিন জীবনের যে সাধারণ ভাষা সেটা কি অসাধারণ ভাবে ব্যবহার করতে হবে। সেই একই কথাই কিন্তু ওয়ার্ডসওয়ার্থ আবার বলছেন, মানে আমি প্রথমেই প্রথম স্লাইডে কিন্তু অ্যারিস্টটলের সাথে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের চিন্তা ভাবনার মিল পাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনারা লিখে রাখেন, দ্য সিমিলারিটি বিটুইন অ্যারিস্টটল অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ। অ্যারিস্টটল অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ দুজনের মধ্যে আমরা একটা মিল পাচ্ছি। কি মিল? দুজনেই বলছেন দে নিড টু স্যার এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে ইন হবে ওয়ার্ড নিয়ে। ল্যাঙ্গুয়েজ, Yes. ভাষা নিয়ে খেলাধুলা করতে হবে। মানুষ যখন কবিতা পড়বে তখন তারা অবাক হয়ে যাবে, আরে এটা নিয়েও কবিতা লেখা যায়, বাহ, আমরা দৈনন্দিন জীবনে এই শব্দটা এইভাবে ব্যবহার করি, অথচ এটাকেও এত সুন্দরভাবে কবিতায় আনা যায়, জানতাম না তো। মানুষ অবাক হয়ে যাবে। কবিরা তারা সাধারণ কথাই অসাধারণ ভাবে ব্যবহার করবে, তারা শব্দগুলোকে এমন চমৎকার ভাবে ব্যবহার করবে মানুষজন অবাক হয়ে যাবে। এভরিডে ল্যাঙ্গুয়েজ, এভরিডে ওয়ার্ড, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি খুবই সাধারণ শব্দ, সেটাকে অসাধারণ ভাবে ব্যবহার করা। হি ওয়ান্টেড টু সিক আউট, ওয়ার্ডসওয়ার্থ বের করার চেষ্টা করছেন, কি বের করার চেষ্টা করছেন? ইফ, যদি, কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ মাইট বি ইউজড ইফেক্টিভলি ইন পোয়েট্রি, খুবই ইম্পর্টেন্ট, আরেকটা পয়েন্ট লিখে রাখেন। ওয়ার্ডসওয়ার্থ পরীক্ষা করার চেষ্টা করছেন যদি আমাদের দৈনন্দিন কনভারসেশন ল্যাঙ্গুয়েজ, আমরা যে আলাপচারিতা করি, কথাবার্তা বলি, আমাদের দৈনন্দিন জীবনের কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ কি ঠিকভাবে যথাযথভাবে কবিতায় ব্যবহার করা যায় কিনা।
কবিতায় ওইরকম, এটা কিন্তু অ্যারিস্টটলও বলেছেন, কবিতার মধ্যে এরকম কঠিন উচ্চ মার্গীয় জটিল ভাষা যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু পাঠকের মাথার উপর দিয়ে চলে যাবে, কবিতাই ব্যর্থ হয়ে যাবে। অ্যারিস্টটল যে কথা বলেছেন, ওয়ার্ডসওয়ার্থ কিন্তু প্রথমেই সেই কথা বলছেন যে আমাদের দৈনন্দিন জীবনের কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, আলাপচারিতার যে ভাষা, সেটাকে আমরা কবিতায় ঠিকমতো ব্যবহার করতে পারি কিনা। আমাদের দৈনন্দিন জীবনের গল্প, কন্টেন্ট থাকবে হচ্ছে দৈনন্দিন জীবনের গল্প, লাইফস্টাইল, ভাষা থাকতে হবে এভরিডে ল্যাঙ্গুয়েজ, এভরিডে ডিকশন, ইভেন কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ কবিতায় ব্যবহার করা যায় কিনা। ওয়ার্ডসওয়ার্থ এটা ট্রাই করছেন, কোলরিজও এটা ট্রাই করছেন, বেশি মূলত ওয়ার্ডসওয়ার্থ এটা বেশি চেষ্টা করছেন। ওকে, এখন আফরোজা শুনতে পাচ্ছেন? আফরোজা, আফরোজা আক্তার শুনতে পাচ্ছেন? সঞ্জিদা জাহান শুনতে পাচ্ছেন? রিয়াদ, Yes, sir. হ্যাঁ আপনি পড়েন তো এখান থেকে। হোয়াট প্রথম দেন থেকে? ইজ পোয়েট্রি? Yes. হ্যাঁ, What then is poetry? What sort sets being to define the particular sort of art within the preface to lyrical ballad? What sort outlines its definition of the character and performance of poetry, as well as identifying the qualities that make someone a real poet? ভেরি গুড, থ্যাংক ইউ। প্রথমে প্রথমে তো উনি বললেন যে ওনাদের এই ধরনের কবিতা সংগ্রহ করার উদ্দেশ্য কি, তারপরে উনি কি বলছেন ওয়ার্ডসওয়ার্থ, দেন দ্য ডেফিনিশন অফ পোয়েট্রি, কবিতার সংজ্ঞা কি হতে পারে সেটা নিয়ে উনি কথা বলেছেন। হোয়াট ইজ দেন পোয়েট্রি, কবিতা কি, পোয়েট্রি কি? ওয়ার্ডসওয়ার্থ ট্রাইড টু ডিফাইন দিস আর্ট, কবিতা হচ্ছে এক ধরনের শিল্প, পোয়েট্রি ইজ আ স্পেশাল টাইপ অফ আর্ট, এবং সেটার ডেফিনেশনটা আমরা একটু পরে দেখতে পাচ্ছি। ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দিচ্ছেন কাব্য শিল্প, পোয়েট্রি আর্টের ডেফিনেশন উনি দিচ্ছেন উইদিন দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এই সূচনাতেই প্রথমেই উনি কবিতার সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। কবিতার সংজ্ঞা কি? Wordsworth outlines his definition of the character and performance of poetry. কবিতার সংজ্ঞা দেওয়ার পরে উনি কি আলোচনা করছেন? কবিতার সংজ্ঞা দেয়া হলো, তারপর ডেফিনেশন অফ দ্য ক্যারেক্টার অ্যান্ড পারফরমেন্স অফ পোয়েট্রি, কবিতার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, ক্যারেক্টার, কবিতার চরিত্র বৈশিষ্ট্য কি হওয়া উচিত, কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, তারপর পারফরমেন্স, ফাংশন অফ পোয়েট্রি, কবিতার পারফরমেন্স কি হবে, অ্যাক্টিভিটি কি হবে, ফাংশন কি হবে। তাহলে কবিতার কি কি বিষয় আমরা পেলাম? নাম্বার 1 ডেফিনেশন, নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক্স, নাম্বার 3 ফাংশন। ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ফাংশন, কি কি কাজ করবে, কবিতার কাজ কি। প্রথমেই আলোচনা করেছে কবিতার সংজ্ঞা, তারপর কবিতার বৈশিষ্ট্য, তারপর কবিতার কাজ কি, অ্যাক্টিভিটি কি, পারফরম্যান্সটা কি, as well as identifying the qualities that make someone a real poet, একজন সত্যিকারের কবির কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। যদি আমরা কাউকে কবি বলতে চাই, তার কি কি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা অবশ্যই জরুরি। Identifying the qualities that make someone a real poet, কি কি বৈশিষ্ট্য থাকলে কাউকে সত্যিকারের একজন কবি বলা যায়। কেউ যদি নিজেকে রিয়েল পোয়েট দাবি করতে চায় তার কি কি কোয়ালিটি থাকতে হবে। তাহলে প্রথম পয়েন্টে আমরা পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থ কি কি বিষয় কথা বলছেন। প্রথমত দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি, দেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি, দেন ফাংশনস অফ পোয়েট্রি, তারপর দ্য কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল পোয়েট, একজন আদর্শ সত্যিকারের কবি তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। ওকে রিয়াদ, তারপরেরটা পড়েন। For Wordsworth, poetry must reflect spontaneity and overflow of powerful feelings. Passion is vital, as are mood and temperament. থ্যাংক ইউ, All এটাকে
কি করি, ক্লিয়ার করি। ওয়ার্ডসওয়ার্থ তো প্রথমেই সংজ্ঞা দিয়ে দিলেন, আমরা সংজ্ঞার অর্ধেকটা এখানে পাচ্ছি। ফর ওয়ার্ডসওয়ার্থ বলছেন, খুবই গুরুত্বপূর্ণ, লাল কলম দিয়ে মার্ক করে রাখেন, পোয়েট্রি মাস্ট রিফ্লেক্ট, কবিতাকে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে, তুলে ধরতে হবে, স্পন্টিনিটি মানে স্বতঃস্ফূর্ততা, কবিতার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা থাকবে, কবিতা আপনা আপনি বিকশিত হবে, কবিতার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস ব্যাপার থাকবে, and an overflow of powerful feelings. কবিতা কি? কবিতার part of a definition is spontaneous overflow of powerful feelings. স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, overflow উচ্ছ্বাস, প্রবাহ, spontaneous overflow of powerful feelings. এখন আমরা অ্যারিস্টটল ক্যাথারসিস বিষয়ে কথা বলেছেন, আপনাদের মনে আছে কিনা ক্যাথারসিস? ক্যাথারসিস মানে কি? ওভারফ্লো অফ পিটি এন্ড Sir, ফিয়ার, pity and fear. ভীতি এবং করুণার উচ্ছ্বাস। এখন সেটার সাথে আমরা কানেক্ট করি, ক্যাথারসিস হচ্ছে আলটিমেটলি, দেখবে আলটিমেটলি পোয়েটিক্স অ্যারিস্টটল বলেছেন কবিতা কবিতা বিশেষ করে ট্র্যাজিক পোয়েট্রি সফল কিনা তার বোঝার আলটিমেট মাপকাঠি হচ্ছে ক্যাথারসিস হয় কিনা। ওয়ার্ডসওয়ার্থ সেই ক্যাথারসিস কথাটা এখানে ভিন্নভাবে বলছেন। কবিতার মূল উদ্দেশ্য কি? স্পন্টেনিয়াস ওভারফ্লো, একদম স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, উঠলে উঠবে, কি উঠলে উঠবে? পাওয়ারফুল ফিলিংস এর মধ্যে পিটি এন্ড ফিয়ার আছে, আরো কিছু বিষয়বস্তু আছে, লাভ আছে, অ্যাফেকশন আছে, ডিজায়ার আছে, Sir, hatred. হ্যাঁ হেট্রেড আছে, জেলাসি আছে, এরকম অনেক পাওয়ারফুল ফিলিংস এর একদম ন্যাচারাল প্রাকৃতিক উচ্ছ্বাস, শুধুমাত্র প্রবাহ না, ওভারফ্লো, শুধুমাত্র ফ্লো না, ওভারফ্লো মানে উপচে উঠবে। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, আমাদের ভেতরে যে পাওয়ারফুল ফিলিংস ইমোশন গুলো আছে সেগুলো স্বতঃস্ফূর্ত একদম প্রাকৃতিক ভাবেই ন্যাচারালি সেগুলো উথলে উঠবে, উচ্ছ্বাস হবে সেগুলো। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের 50% 50% ডেফিনেশন অফ পোয়েট্রি। পুরোটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর উনি বলছেন প্যাশন ইজ ভাইটাল, আমাদের যে প্যাশনটা, ভিতরের আবেগ, সেটা অবশ্যই থাকতে হবে। প্যাশন ইজ ভাইটাল অ্যাজ আর মুড অ্যান্ড টেম্পারমেন্ট, প্যাশন থাকতে হবে, আমাদের মধ্যে দরদ থাকতে হবে। প্যাশন মানে কি? দরদ। প্যাশন, আমাদের মধ্যে আগ্রহ থাকতে হবে কবিতার প্রতি, মুড থাকতে হবে, কবিতার একটা মেজাজ থাকবে, দুঃখী মেজাজ থাকতে পারে, আনন্দিত মেজাজ থাকতে পারে, হতাশা থাকতে পারে, বিভিন্ন ধরনের মেজাজের উপর ভিত্তি করে কবিতা লেখা হয়। অ্যান্ড টেম্পারমেন্ট, মুড অ্যান্ড টেম্পারমেন্ট এই দুটো সাধারণত পাশাপাশি ব্যবহার করা হয়, দুটোর মানেই হচ্ছে মেজাজ মর্জি। কবিতা পড়লে আমরা কবির মেজাজটা কেমন, অ্যাটিচিউডটা কেমন, মুড কেমন, সেটা আমরা জানতে পারবো। ওকে আফরোজা, পরেরটা পড়েন তো। Yes, sir. Although poetry must emerge from spontaneity, it must not be written spontaneously. Rather, Wordsworth asserts that a poem should be the result of long and deep reflection. থ্যাংক ইউ। He- আগে না Yes, sir. ক্লিয়ার জি, করি, স্যার। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যদিও ওয়ার্ডসওয়ার্থ বললেন যে কবিতা হবে হচ্ছে স্বতঃস্ফূর্ত, কবিতা ভালো করে খেয়াল করেন, কবিতা স্বতঃস্ফূর্ত হবে, পোয়েট্রিটা হবে স্পন্টেনিয়াস, কিন্তু রাইটিংটা স্পন্টেনিয়াস হবে না। পোয়েট্রি তার জন্ম হবে স্পন্টেনিয়াসলি, ন্যাচারালি, আপনা আপনি আবেগের উচ্ছ্বাস থেকে, প্রাকৃতিক আবেগের উচ্ছ্বাস থেকে কবিতার জন্ম হবে, কিন্তু কবিতা লেখার বেলায় সেটা কিন্তু স্পন্টেনিয়াস হবে না। ইট মাস্ট নট বি রিটেন স্পন্টেনিয়াসলি, কবিতা লেখার সময় সাবধান, কবিতার জন্ম হবে প্রাকৃতিক ভাবে, কিন্তু লেখার বেলায় সাবধান, ইট মাস্ট নট বি রিটেন স্পন্টেনিয়াসলি, এটাকে ওই আপনা আপনি ছেড়ে দিলে হবে না।
কবিতার জন্ম হতে পারে স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু লেখা কিন্তু স্বতঃস্ফূর্ত না। রাইটিং ইজ নট স্পন্টেনিয়াসলি, মনে রাখেন, ইট মাস্ট নট বি রিটেন স্পন্টেনিয়াসলি, ইট মাস্ট নট বি রিটেন স্পন্টেনিয়াসলি। আবারও বলছি, ইট মাস্ট নট বি রিটেন স্পন্টেনিয়াসলি। তালে তালে লিখে ফেললে হবে না, মন যা চায় সেটা লিখে ফেললে হবে না। রাদার ওয়ার্ডসওয়ার্থ asserts that, ওয়ার্ডসওয়ার্থ খুব জোর দিচ্ছেন, কিসে জোর দিচ্ছেন? A poem should be the result of a long and deep reflection. কবিতা কিসের ফসল? কবিতা হচ্ছে একটা দীর্ঘ গভীর চিন্তা ভাবনার ফসল। কবিতার জন্ম হতে পারে আপনা আপনি, ন্যাচারালি, স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু লেখাটা হবে হচ্ছে দীর্ঘ গভীর চিন্তা ভাবনার ফসল। পোয়েট্রি, তাহলে লিখে রাখেন, মার্ক করে রাখেন, লিখে রাখেন, পোয়েম শুড বি, কবিতাকে হতে হবে a result of a long and deep reflection, অনেকক্ষণ ধরে, লম্বা সময় ধরে গভীরভাবে রিফ্লেকশন, রিফ্লেকশন মানে হচ্ছে চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা, অনেকক্ষণ ধরে গভীরভাবে চিন্তা ভাবনা করে তারপর কবিতা লিখতে হবে। পোয়েম শুড বি দ্য রেজাল্ট অফ আ লং এন্ড ডিপ রিফ্লেকশন, যা মন চায় সেটা লিখলে হবে না। কবিতার জন্ম হবে আপনা আপনি, স্বতঃস্ফূর্ত, কিন্তু তার লেখা কিন্তু স্বতঃস্ফূর্ত না, লেখা হচ্ছে ইন্টেনশনাল, লেখাকে জোর দিতে হবে, লেখাটা হবে হচ্ছে অনেক লম্বা সময় ধরে গভীরভাবে চিন্তা ভাবনা করে তারপর লিখতে হবে। তাহলে কবিতার যে ইমোশন সেটা জন্ম হবে স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু কবিতা লেখার বেলায় কখনোই স্পন্টেনিয়াসলি লেখা যাবে না, মাস্ট নট। কবিতাকে অনেক লম্বা সময় ধরে গভীরভাবে ফিল করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তারপরে কবিতা লিখতে হবে। আগেই কবিতা লিখতে বসে যাওয়া যাবে না, আগে অনেকক্ষণ ধরে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। লাস্ট পয়েন্টটা পড়েন আফরোজা। Yes, sir. He also cautions against being too concerned with the poetic rules of classicism. এইখানে ওয়ার্ডসওয়ার্থ বলছেন আমাদেরকে সাবধান হতে হবে। ক্লাসিক পোয়েট্রি, প্রাচীনকালের গ্রিক কবিরা, রোমান কবিরা যেভাবে লিখে গেছেন, প্রচলিত একটা ধারা ছিল যে ওই গ্রিক রোমান পোয়েট্রিকে ফলো করতে হবে। অ্যারিস্টটল, তারপরে ভার্জিল, তারা যেভাবে কবিতা লিখে গেছে ওইটা ফলো করতে হবে। তারপর পরবর্তীতে যারা কবিতা লিখেছেন, আমাদের শেক্সপিয়ার, মিল্টন, আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, তারা একটা ধারা প্রতিষ্ঠা করে এসেছেন, ওইভাবে কবিতা লিখতে হবে। ওয়ার্ডসওয়ার্থ সেখানে আপত্তি জানালেন যে এইসব ক্লাসিক রুলস, ক্লাসিক কবিতার নিয়ম কানুন নিয়ে খুব বেশি মাথা ঘামানো যাবে না। কবিতা লেখার যে ক্লাসিক রুল, ধ্রুপদী যেসব নিয়ম কানুন রেখে গেছেন, ভার্জিল, অ্যারিস্টটল, তারা যেগুলো রেখে গেছেন সেগুলোতে খুব বেশি পাত্তা দেওয়া যাবে না, খুব বেশি মাথা ঘামানো যাবে না, বরং আমাদের স্বতঃস্ফূর্ত আবেগের উপর ভিত্তি করতে হবে যেখানে কবিতার জন্ম। তারপর লেখার বেলায় লিখতে হবে খুব ঠান্ডা মাথায়, লম্বা সময় ধরে গভীরভাবে চিন্তা ভাবনা করে। ওকে, থ্যাংক ইউ রিয়াদ, থ্যাংক ইউ আফরোজা। আমরা পরের স্লাইডে যাই। সঞ্জিদা শুনতে পাচ্ছেন? সঞ্জিদা, সঞ্জিদা জাহান জি স্যার। পড়েন তো প্রথম থেকে। নেক্সট। Next, Wordsworth breaks down the poet's process into 4 stages. The primary is observation. A person, object, or situation must stimulate powerful emotions within the romantic poet, and people's observations must be noted. ওকে, একটু থামেন। নেক্সট, এর পরবর্তীতে ওয়ার্ডসওয়ার্থ ব্রেকস ডাউন দ্য পোয়েটস প্রসেস ইনটু 4। এই যে কবিতা লেখার পদ্ধতি, কবিতা লেখার প্রসিডিওর, প্রসেস সম্পর্কে উনি কথা বলছেন। প্রসেস, কবিতা লেখার প্রসেসকে উনি 4 ভাগে ভাগ করেছেন, 4 স্টেজেস, লিখে রাখেন। প্রসেস অফ পোয়েট্রি রাইটিং, কবিতা লেখার পদ্ধতি 4 ধাপে ভাগ করেছেন, 4 স্টেজেস। প্রথম, দ্য প্রাইমারি ইজ অবজারভেশন, প্রথমে কবিকে পর্যবেক্ষণ করতে হবে, চারদিক চোখ খোলা রেখে, মন খোলা রেখে, সব সেন্স দিয়ে তাকে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। অবজারভেশন, আশেপাশে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। কবিতা লেখার প্রথম ধাপ হচ্ছে পর্যবেক্ষণ, অবজারভেশন।
আমি একটা মানুষকে নিয়ে কবিতা লিখি বা কোনো একটা বস্তুকে নিয়ে কবিতা লিখি বা কোনো একটা সিচুয়েশনকে নিয়ে কবিতা লিখি, আ পারসন, অবজেক্ট অর সিচুয়েশন, ইট মাস্ট স্টিমুলেট পাওয়ারফুল ইমোশনস। আমি যাই কিছু নিয়ে কবিতা লিখি কেন, একজন মানুষকে নিয়ে কবিতা লিখতে পারি, একটা বস্তুকে নিয়ে লিখতে পারি, কোন একটা সিচুয়েশনকে নিয়ে লিখতে পারি, সেই যা কিছু নিয়ে লিখবো সেটা কিন্তু আমাদের মধ্যে খুব শক্তিশালী আবেগ সৃষ্টি করতে হবে। ইট মাস্ট স্টিমুলেট পাওয়ারফুল ইমোশন উইদিন দ্য রোমান্টিক পোয়েট। কবির নিজের মধ্যেও শক্তিশালী আবেগের সৃষ্টি হবে এবং সেটা কিন্তু পাঠকের মনে সঞ্চালিত হবে। এমন কিছু নিয়ে কবিতা লিখতে হবে যাতে সেটা আমাদের আবেগকে আলোড়িত করে, যাতে সেটা আমাদেরকে আবেগ আক্রান্ত করে তোলে, আমাদেরকে ইমোশনাল করে তোলে, আমাদের মধ্যে যেন আবেগের উচ্ছ্বাস তৈরি হয়। এবং এখানে অবশ্যই people's observations must be noted, people's observations must be noted, people's observations must be noted। অ্যারিস্টটল ওই যে বলেছিলেন, মনে আছে, যে মানুষের কথা মনে রাখতে হবে, মানুষ কি ভাবে সেটা মনে রাখতে হবে। হোয়াট ডু পিপল থিঙ্ক, মানুষ কি চিন্তা করে সেটাকে কিন্তু রেসপেক্ট করতে হবে। অ্যান্ড পিপলস অবজারভেশন মাস্ট বি নোটেড, লোকে কেমন দেখে, মানুষজন সাধারণত কেমন দেখে সেটাকে কিন্তু উল্লেখ করতে হবে। কবিতা লেখার শুরুতেই পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। পর্যবেক্ষণ কিন্তু শুধুমাত্র দেখা না, দেখার পরে বোঝা, দেখা এবং বোঝা, উপলব্ধি করা, পর্যবেক্ষণ করা, উপলব্ধি করা। পর্যবেক্ষণ, প্রথমেই পর্যবেক্ষণ, অবজারভেশন। অবজারভেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে মন দিয়ে দেখা, মন দিয়ে পর্যবেক্ষণ করা। ওকে সঞ্জিতা, তার পরেরটা পড়েন, রিকালেকশন। Recollection follows, which is that the stage when the poet contemplates those observations. For this, tranquility may be a must. Memories may surface that are days old or older, and therefore the poet should contemplate those memories to explore how the emotions they provoke relate to past experiences. থ্যাংক ইউ। প্রথম ধাপ হচ্ছিল পর্যবেক্ষণ, অবজারভেশন। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে রিকালেকশন। একটা নির্দিষ্ট টাইম গ্যাপ দিতে হবে, সময় গ্যাপ দিয়ে স্মরণ করতে হবে, মনে করতে হবে, রিকালেক্ট করতে হবে। রিকালেকশন, পর্যবেক্ষণের পরেই হচ্ছে স্মৃতিচারণ, রিকালেকশন। অবজারভেশনের পরের স্টেজটা কি? পরের স্টেজটা হচ্ছে রিকালেকশন, which is the stage, recollection এমন একটা স্টেজ যখন the poet contemplates those observation, কবি যা কিছু মন দিয়ে পর্যবেক্ষণ করেছে সেটাকে স্মৃতিচারণের মাধ্যমে মনে আনবে, স্মৃতিচারণ করবে। যা কিছু সে পর্যবেক্ষণ করেছে মন দিয়ে সেটাকে স্মৃতিচারণ করবে, রিকালেক্ট, মেমোরি আবার রিকালেক্ট করবে। For this, tranquility may be a must. Tranquility মানে হচ্ছে শান্ত, শান্তি, শান্তিপূর্ণ অবস্থা। সিচুয়েশনটা হতে হবে হচ্ছে একদম শান্তিপূর্ণ, ট্র্যাঙ্কুইল সিচুয়েশন। কবির মন শান্ত থাকতে হবে, শুধুমাত্র বাইরে শান্ত হলে হবে না, কবির মন শান্ত হতে হবে, ট্র্যাঙ্কুইল হতে হবে। কবি যদি অস্থির হয় তাহলে কিন্তু কবিতা লেখা, সত্যিকারের কবিতা লেখা হবে না। কবিকে শান্ত হতে হবে, কবিকে অবশ্যই শান্ত হতে হবে। Tranquility may be a must. কবিকে অবশ্যই মানসিকভাবে শান্ত হতে হবে। Memories may surface that are days old or older. হয়তো যে স্মৃতিচারণ হচ্ছে, যে বিষয়টা পর্যবেক্ষণ করে স্মৃতিচারণ করা হচ্ছে সেটা হয়তো 7 দিন আগের ঘটনা বা 1 মাস আগের ঘটনা বা 2 বছর আগের ঘটনা, কিন্তু সেই স্মৃতিচারণের ফলে কবির মনে আবেগ উথলে উঠবে, আবেগ আলোড়িত হবে। Memories may surface, they are days old or older, পুরাতন স্মৃতি হতে পারে, and therefore a poet should contemplate, কবিকে খুব মন দিয়ে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে, those memories to explore how the emotions they provoke। আমি যখন স্মৃতিচারণ করছি তখন আমার ভেতরে কোন কোন আবেগ জেগে উঠছে, আমার মধ্যে কি আনন্দ হচ্ছে, আমার মধ্যে কি বেদনা হচ্ছে, আমার মধ্যে কি হতাশা জন্ম নিচ্ছে, আমি কি রাগান্বিত হচ্ছি, আমি কি ঈর্ষান্বিত হচ্ছি, আমি কি খুবই চিন্তিত হচ্ছি।
আমি যখন স্মৃতিচারণ করব তখন আমাকে এটা ভিতরে ফিল করতে হবে যে আমার যে এই বিষয়টা মনে পড়লো আমার মধ্যে কেমন ফিল হচ্ছে, হাউ অ্যাম আই ফিলিং, আমার মধ্যে কোন ফিলিংসটা কাজ করছে, ফিয়ার, লাভ, ডিজায়ার, হেট্রেড, জেলাসি, অ্যাংজাইটি, কোনটা। তাহলে স্মৃতিচারণ করতে করতে কবিকে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে যে আমার ভিতরে কোন ইমোশনটা কাজ করছে, সেইটাতে ফোকাস করতে হবে। তাহলে প্রথম ধাপটা কি ছিল, অবজারভেশন, পর্যবেক্ষণ, মন দিয়ে দেখতে হবে। তারপর একটা টাইম গ্যাপ দিয়ে যখন কবির মন শান্ত, অস্থির হয়ে কবিতা লেখা যাবে না, কবির মন হতে হবে শান্ত। ইন এ ট্র্যাঙ্কুইল স্টেট পোয়েট মাস্ট রিকালেক্ট, কবিকে স্মৃতিচারণ করতে হবে। স্মৃতিচারণ করতে গিয়ে তার পর্যবেক্ষণকে সে স্মৃতিচারণ করতে গিয়ে তার ভেতরে ফিলিংস এর জন্ম হবে এবং সেটাকে ফিল করতে হবে, কন্টেম্পলেট করতে হবে, উপলব্ধি করতে হবে আমার মধ্যে কোন কোন ফিলিংস এর জন্ম হচ্ছে, যখন আমি এই ঘটনার স্মৃতিচারণ করছি আমার মধ্যে কোন কোন আবেগ অনুভূতি জাগ্রত হচ্ছে। ওকে সঞ্জিদা, পরেরটা, দ্য থার্ড স্টেজ। The third stage is filtering. When the poet clears the mind of all non-essential elements, the result of this is often that the poet's personal experience becomes relevant to a wider রেলেভেন্ট, relevant to a wider audience. থ্যাংক ইউ। এই পার্টটা একটু জটিল, একটু মনোযোগ দেন। আগের দুটো তো সহজ ছিল, প্রথমে পর্যবেক্ষণ করতে হবে তারপরে স্মৃতিচারণ করতে হবে, ফার্স্ট অবজারভেশন দেন রিকলেকশন। 3 নম্বর স্টেজটা হচ্ছে ফিল্টার করতে হবে, ছাঁকনি। আমরা যখন চা খাই তখন ফিল্টারিং করি, ফিল্টার করা মানে হচ্ছে ছাকা, ছাঁকনি দিয়ে ছাকা এবং যে অদরকারি অংশ সেটা ফেলে দেয়া। যখন আমরা অতীতের কোন একটা ঘটনা মনে করব তখন আমার মনের মধ্যে 10টা ফিলিংস জাগ্রত হলো, এই 10টা ফিলিংস এর মধ্যে হয়তো 5টা ফিলিংস ফেক, এগুলো সত্যিকারের ফিলিংস না। অথবা 8-10 জন মানুষ, ইউনিভার্সালিটি যখন চিন্তা করব 8-10 জন মানুষের জীবনে যখন এটা ঘটবে তার জীবনে হয়তো এই 10টা ইমোশন জাগ্রত হবে না, হয়তো 5টা হবে। যেগুলো হচ্ছে অড ইমোশনস সেগুলোকে আমরা ফিল্টার করে বের করে দেব। দ্য থার্ড স্টেজ ইজ ফিল্টারিং। 3 নম্বর স্টেজ হচ্ছে ছাকতে হবে, ফিল্টার করতে হবে। when the poet clears the mind of all non-essential elements, যখন কবির মন শান্ত হবে, কবির মন যখন অশান্ত থাকে, অস্থির থাকে, তখন অনেক ফেক ইমোশন, অনেক ফলস ইমোশন তার মধ্যে কাজ করে। হয়তো কবি প্রচন্ড হতাশ, কিন্তু মন শান্ত হলে সেই হতাশা কেটে যাবে। হয়তো কবি খুবই ভয়ঙ্কর ভাবে জেলাস, হেটফুল, ঘৃণা এবং ঈর্ষা জন্ম নিয়েছে, কিন্তু কবির মন শান্ত হলে সেটা হয়তো চলে যাবে। কবিকে অবশ্যই তার মনটাকে শান্ত করতে হবে, শান্ত করলে আমাদের যে আবেগ জাগ্রত হচ্ছে এর মধ্যে যেগুলো ফেক ফলস ইমোশন সেগুলো ছাঁকনি দিয়ে ফেলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। The result of this is often that the poet's personal experience becomes relevant to a wider audience. কবির যে ব্যক্তিগত অভিজ্ঞতা এটা বেশিরভাগ মানুষের কাছে যেন সেটা রেলেভেন্ট হয়, তাদের কাছে গ্রহণযোগ্যতা থাকে। তার মানে ইউনিভার্সালিটি, ওই যে ওয়ার্ডস, সরি, অ্যারিস্টটল যে ইউনিভার্সালিটি প্রবাবিলিটির কথা বলেছিলেন সেখানে আমরা আবার ফিরে যাই। একটা সার্বজনীনতা থাকবে, একটা সম্ভাব্যতা থাকবে, বেশিরভাগ মানুষ সেটা ফিল করবে। এখানে কবিতার মধ্যে যে ফিলিংস গুলো নিয়ে কবি ডিল করবে এগুলো অবশ্যই সাধারণ মানুষ যেন রিলেট করতে পারে, একটা ইউনিভার্সালিটি থাকবে। বেশিরভাগ পাঠক যেন সেগুলোকে ফিল করতে পারে, এমন একটা আবেগ অনুভূতি নিয়ে আমি আলোচনা করলাম যেটা হয়তো সাধারণ মানুষ সেটা বুঝতেই পারে না, তাহলে কিন্তু কবিতার উদ্দেশ্য ব্যর্থ হবে। এমন কিছু আবেগ অনুভূতি নিয়ে কথা বলতে হবে সেটা দিয়ে যেন আমরা পাঠককে স্পর্শ করতে পারি, পাঠকের হৃদয়কে স্পর্শ করতে পারি। ফিল্টার করতে হবে, ছেকে যে বিষয়গুলো ইউনিভার্সাল, প্রবাবল, রেশনাল, সেই বিষয়গুলোকে কিন্তু রাখতে হবে। এখন রেশনাল বলতে পুরো যুক্তিকে ফলো করতে হবে তা না, এখানে রেশনাল ফিলিংস, বেশিরভাগ মানুষ যেন সেটাকে ফিল করতে পারে, তাদের হৃদয়কে যেন স্পর্শ করতে পারে।
সার্বজনীনতা, ইউনিভার্সালিটিটাকে মাথায় রাখতে হবে। আমার মাথায় আমার মনের ভিতরে 10টা আবেগ জাগ্রত হলো, এর মধ্যে হয়তো 5টা হচ্ছে নকল আবেগ। মানে আমার মন অস্থির ছিল, এই অস্থির ছিলাম, তখন আমার ভিতরে কিছু ফলস আবেগ, ফেক ইমোশন, নকল আবেগের জন্ম হয়েছে। সেটা দিয়ে আমি কিন্তু কবিতা লিখলে হবে না, কবিতা লিখতে হবে মাথা ঠান্ডা করে, মন শান্ত করে, অরিজিনাল ইমোশন, সেই সব অরিজিনাল ইমোশন যেটা দিয়ে আমি পাঠককে, দর্শককে আকৃষ্ট করতে পারবো। আমি যদি দর্শককে আকৃষ্ট করতে না পারি, সেটা যত বড় কবিতাই হোক না কেন, সেটা কিন্তু ব্যর্থ। দর্শকের মনে আবেগ জাগ্রত করতে হবে। অ্যারিস্টটল বারবার বলেছিলেন ক্যাথারসিস, অডিয়েন্সের মনে ক্যাথারসিস জাগ্রত করতে হবে। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে পাঠকের কথা মাথায় রাখতে হবে অবশ্যই। A poet must remember about the audience. It is not until the fourth and end of the poet. লাস্ট স্টেজটা কি? তার প্রথম স্টেজ কি ছিল? পর্যবেক্ষণ, স্মৃতিচারণ, ছাকন, অবজারভেশন, রিকালেকশন, ফিল্টারিং। ফিল্টার করা হয়ে গেল, আমার ভিতরে যে ফলস ফেক ইমোশন সেগুলোকে আমি বের করে দিলাম, অপ্রয়োজনীয় আননেসেসারি নন এসেনশিয়াল এলিমেন্ট বাদ দিয়ে দিলাম। দেন সর্বশেষ ধাপ, it is not until the fourth and the end that the poet should begin to compose. শেষ ধাপে গিয়ে কবিকে কবিতা লেখা শুরু করতে হবে। লাস্ট স্টেপটা কি? It is not until the fourth and end that poet should begin to compose. একদম লাস্ট ধাপে হচ্ছে কম্পোজিশন, কবিতা লিখতে বসতে হবে। প্রথমে অবজারভেশন, তারপর একটা টাইম গ্যাপ দিয়ে মন শান্ত করে স্মৃতিচারণ, রিকালেকশন, তারপর ভেতরে যে আননেসেসারি এলিমেন্ট আছে সেটাকে ছেকে বাদ দিতে হবে, ফিল্টার করতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে কম্পোজিশন, সবার শেষে গিয়ে কম্পোজ করতে হবে। তার মানে ওই যে আগের কথাটাই, যে এই লেখাটা কিন্তু মানে মন একদম দায় সারা ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে লিখলে কিন্তু হবে না, সেটাকে একটু সময় দিতে হবে। It is not until the fourth and end, last স্টেপটা কি? The poet should begin to compose. এখন কবিতা লেখো। The goal, উদ্দেশ্যটা কি? To precise emotion, আবেগ অনুভূতির একদম নিখুঁত বহিঃপ্রকাশ থাকতে হবে। যে আবেগ অনুভূতি প্রকাশ করা প্রয়োজন সেটাকেই প্রকাশ করতে হবে। To precise emotion during a way that the reader will understand, এমন ভাবে কবিতাকে ফুটিয়ে তুলতে হবে যাতে পাঠকরা বুঝতে পারে। আপনার কবিতা লেখাটা এমন হতে হবে that the reader will understand. আবারও কিন্তু ওয়ার্ডসওয়ার্থ মনে করিয়ে দিচ্ছেন, নিজের মন মতো লিখলে হবে না, পাঠকের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যারিস্টটল যে কথাটা বলেছিলেন, ট্র্যাজেডি দায় সারা ভাবে লিখলে হবে না, অডিয়েন্সের মনে ক্যাথারসিস আসছে কিনা সেটা বারবার মাথায় রাখতে হবে। ওয়ার্ডসওয়ার্থ বলছেন শুধু কবিতা লেখার জন্য কবিতা লেখা হলে সেটা ব্যর্থ হবে। অলওয়েজ কনসিডার দ্য রিডার ইন মাইন্ড, দ্য রিডার উইল আন্ডারস্ট্যান্ড। কবিতা এমন ভাবে লিখতে হবে যাতে পাঠক বুঝতে পারে, এমন ভাবে লিখতে হবে যাতে পাঠক বুঝতে পারে। পোয়েট্রি শুড বি কম্পোজড ইন সাচ এ ওয়ে দ্যাট আ রিডার উইল আন্ডারস্ট্যান্ড, পাঠক যেন বুঝতে পারে। এন্ড শুধু বুঝলেই হবে না, শুধু বুঝে চলে গেল তাহলে কিন্তু হবে না, বুঝে তার মনের মধ্যে দাগ কাটতে হবে। and may therefore contemplate, তারপর পাঠক যেন সেটাকে ফিল করে, চিন্তা ভাবনা করেন, উপলব্ধি যেন করতে পারে, কন্টেম্পলেশন আসবে। শুধুমাত্র আন্ডারস্ট্যান্ড, শুধুমাত্র কম্প্রিহেনশন থাকলে হবে না, কন্টেম্পলেশনে যেতে হবে। পাঠককে শুধু আকৃষ্ট করলেই হবে না, তার মনের মধ্যে উপলব্ধি নিয়ে আসতে হবে। উপলব্ধি তো এমনি এমনি আসবে না, পাঠককে আগে বোঝাতে হবে। এমন কিছু লিখলাম পাঠকের মাথার উপর দিয়ে চলে গেল, হবে না। এমন ভাবে কবিতা লিখতে হবে যাতে পাঠকরা বুঝতে পারে, and may therefore contemplate, তারপর যেন তারা চিন্তা করে, চিন্তা ভাবনা করে ফিল করার চেষ্টা করে। তাহলে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফাইনালের জন্য। কবিতা লেখার 4টা ধাপ, প্রথমে অবজারভেশন, পর্যবেক্ষণ, তারপর রিকালেকশন, স্মৃতিচারণ, তারপর ফিল্টারিং, অপ্রয়োজনীয় আবেগ ছেকে বাদ দেয়া, তারপর ফাইনাল কম্পোজিশন, কবিতা লেখা। এই স্লাইডটা নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে? No, sir. ওকে, নূর দেখতে পাচ্ছেন? নূর Yes, sir. পড়েন তো প্রথম থেকে।
Wordsworth's next topic is imagination. He begins by discussing how the neoclassics defined imagination. They said that the mind was passive and recorded sensations. Imagination, therefore, may be a function of memory combined with the power to associate those sensations with other things that will or might not exist. He provides the intents of mythical creatures which place it, Elicit. place it in literature real sensations. For romantic like Wordsworth, imagination is far more creative. Instead of Assigning assigning recorded sensations to the other objects, the imagination has the facility to make a replacement reality and to ascertain beyond the fabric world surrounding the poet. As for what to read, what to write down about or sorts states that poetry can capture any and each subject that's of interest to the mind. আমাদের এই স্লাইডে ওয়ার্ডসওয়ার্থ পুরোটাই কল্পনা নিয়ে কথা বলেছেন, ইমাজিনেশন নিয়ে কথা বলেছেন। প্রথমেই উনি সমালোচনা করেছেন যে এর আগের যুগে কল্পনাকে যেভাবে দেখা হতো, তারা কল্পনাকে মনে করতেন যে কল্পনা হচ্ছে বাস্তবতাকে অনুকরণ করা, বাস্তবতার একটা জেরক্স কপি, একটা ফটোকপি হচ্ছে কল্পনা। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ সেই জায়গায় আপত্তি করলেন যে না, থার্ড লাস্ট পয়েন্টে আসেন। ফর রোমান্টিক্স লাইক ওয়ার্ডসওয়ার্থ, যারা হচ্ছে রোমান্টিক কবি ওয়ার্ডসওয়ার্থের মতো, তারা বলছেন কল্পনা হচ্ছে সৃজনশীল, ইমাজিনেশন ইজ ফার মোর ক্রিয়েটিভ। এটা নিয়ে পরবর্তীতে আমরা কিন্তু অনেক লিংক পাবো। এই লাইনটা ছোট করে লিখে রাখেন, ইমাজিনেশন ইজ ক্রিয়েটিভ, ইমাজিনেশন ইজ ফার মোর ক্রিয়েটিভ। কল্পনা মানেই হচ্ছে সেটা সৃজনশীল হবে। ইনস্টেড অফ অ্যাসাইনিং রেকর্ডেড সেন্সেশন টু আদার অবজেক্ট, যদি আমরা শুধু চিন্তা করি যে বাস্তবে যা দেখছি ওইটারই একটা ফটোকপি, জেরক্স কপি, তাহলে ভাবা ভুল হবে। ইমাজিনেশন ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি, ইমাজিনেশন ইজ ক্রিয়েটিভ। ইমাজিনেশন শুধু বাস্তবতাকে নকল করে তা না, ইমাজিনেশন কল্পনার মধ্যে একটা সৃজনশীল ব্যাপার আছে। দ্য ইমাজিনেশন, কল্পনা শক্তি, কবির কল্পনা, হ্যাজ দ্য ফ্যাসিলিটি, এর মধ্যে একটা বিশেষ গুণ আছে, টু মেক আ রিপ্লেসমেন্ট রিয়েলিটি, বাস্তবতাকে সে সম্পূর্ণ রিপ্লেস করে দিতে পারে। আমাদের চারপাশে আমরা যে জগৎটাকে দেখতে পাচ্ছি সেই জগৎটাকে একদম রিপ্লেস করে দেবে। ফটোকপি কখনো মেইন কপিকে রিপ্লেস করতে পারে না। সেই ক্ষেত্রে আগের যুগে যারা কবিতাকে ফটোকপি বলতো, সেই কল্পনা তো আর বাস্তবতাকে রিপ্লেস করতে পারবে না। ওয়ার্ডসওয়ার্থ বলছেন ইমাজিনেশন ইজ ক্রিয়েটিভ, দেয়ারফর ইমাজিনেশন ক্যান রিপ্লেস রিয়েলিটি, বাস্তবতাকে কল্পনা দিয়ে রিপ্লেস করে ফেলা যায়। and to ascertain beyond the fabric world surrounding the poet, এবং যে আশেপাশের যে বাস্তবতা সেই জায়গায় আমরা এই কল্পনাকে খুঁজে পেতে চাই। তার মানে এখানে ওয়ার্ডসওয়ার্থ কোন কথাটা বলছেন? সহজ কথা কি, অল্প কথায় আমরা বলতে পারি ইমাজিনেশন ইজ ভাইটাল, কবিতায় কল্পনা শক্তি অত্যাবশ্যকীয়, থাকতেই হবে। as for that to write down about, এই বিষয়ে ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন? Wordsworth states that, state মানে হচ্ছে গুরুত্ব দিয়ে বলা, Wordsworth গুরুত্ব দিয়ে বলছেন poetry can capture any and each subject that of interest of through the mind, কবিতা তার কল্পনা শক্তি দিয়ে যে কোনো বিষয়কে পাঠকের মনে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারে। যে কবি যত বেশি কল্পনা শক্তির অধিকারী, সে কবি তত গভীর ভাবে পাঠকের মনে জায়গা করে নিতে পারে। তাহলে এই স্লাইডটা আমাদের কি কোয়েশ্চেনের জন্য জরুরি হবে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইমাজিনেশন? ওয়ার্ডসওয়ার্থ ইমাজিনেশন নিয়ে কি কি কথা বলছেন এটা আমরা এই স্লাইড থেকে, আমরা এখনো পরে আবার আরো গভীরভাবে ব্যাখ্যা করব। নেক্সট স্লাইডে যেতে থাকি। সুমাইয়া, সুমি দেখতে পাচ্ছেন? Yes, sir. করেন। What matters? What matters isn't whether a topic is poetic, but rather whether the poet can add
to a topic and thus make it poetic. Suddenly, themes from common life are often poetic and deserve the contemplation Wordsworth requires of the poet. The rationale this works, consistent with his argument, argument is that those that live a country lifestyle are closer to nature and therefore far away from vanity bred by artifice. থ্যাংক ইউ। এই পয়েন্টটা দেখি। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে টপিক যে পোয়েটিক হবে এমন কোনো কথা না, টপিকটাই যে পোয়েটিক হবে এমন কোনো কথা না, but rather whether the poet can add aiming to a topic and thus make it poetic. কবি সাধারণ একটা টপিকের মধ্যে কাব্য নিয়ে আসবেন, কাব্যিক টপিক নাও হতে পারে, কিন্তু কবি তার নিজের যোগ্যতায় যে কোনো টপিককে পোয়েটিক টপিকে পরিণত করবেন। আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, থিমস ফ্রম কমন লাইফ, আমাদের সাধারণ জীবনযাপন, লাইফস্টাইলের সাধারণ ঘটনা, যেটা প্রথমে বলে এসেছি, আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাধারণ ঘটনা নিয়ে কবিতা লেখা সম্ভব, সাধারণ ভাষাকে অসাধারণ ভাবে প্রকাশ করা সম্ভব, and often poetic and deserve the contemplation Wordsworth requires of the poet. কবি সাধারণ বিষয়কেই অসাধারণ ভাবে পাঠকের সামনে তুলে ধরবেন, আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাকে অসাধারণ ভাবে তুলে ধরবেন, সাধারণ একটা বিষয়বস্তুকে কাব্যিক ভাবে পাঠকের সামনে তুলে ধরবেন। এবং ওয়ার্ডসওয়ার্থ বলছেন যারা গ্রামে থাকেন তারা প্রকৃতির কাছাকাছি থাকে, those who live a country lifestyle, যারা গ্রামীণ জীবনযাপন করে থাকেন, they are closer to nature, তারা প্রকৃতির কাছাকাছি থাকেন এবং তারা শহুরে জীবনের অহংকার, কদর্যতা, জটিলতা সেসব থেকে দূরে। তার মানে ওয়ার্ডসওয়ার্থ গ্রামীণ জীবনের প্রতি একটা আকর্ষণ বোধ করছেন। নেক্সট Wordsworth, and আমি পড়ছি, থ্যাংক ইউ। নেক্সট Wordsworth dives deeper into a function of poetry. তারপর কবিতার কাজ কি, কবিতার কাজ কি, এই যে শুরুতে আমরা বলে আসলাম যে উনি কবিতার পার্ট ফাংশন নিয়ে কথা বলবেন, এখন Wordsworth ফাংশন অফ পোয়েট্রি নিয়ে কথা বলছেন। আনলাইক দ্য ক্লাসিসিস্ট, যারা ক্লাসিক নিয়ম কানুনে বিশ্বাসী তাদের থেকে আলাদা, who value art for the sake of art, যাদের কথা হচ্ছে শিল্পের গুরুত্ব শুধু শৈল্পিক গুরুত্ব, the concept of art should be produced no matter any moral value or concern, সেই পুরাতন বিষয়বস্তুকে ওয়ার্ডসওয়ার্থ বাতিল করে দিলেন। ওয়ার্ডসওয়ার্থ উনি কি বললেন হাইলাইট করছি, লিখে রাখেন। ওয়ার্ডসওয়ার্থ এবং আর যারা রোমান্টিক তারা কি বলছেন, ওয়ার্ডসওয়ার্থ and therefore the romantic poets, they believe art for the sake of life, শিল্পের জন্য শিল্প না, জীবনের জন্য শিল্প। আবারও মনে রাখেন, art is not for art's sake, শিল্প শুধুমাত্র শিল্পের জন্য না, art for the sake of life, শিল্প হচ্ছে জীবনের জন্য, শিল্প হচ্ছে জীবনের জন্য। এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের একটা ফিলসফি, শিল্প জীবনের জন্য, আর্ট ফর দ্য সেক অফ লাইফ। দ্যাট ইজ ওয়ার্ডসওয়ার্থ সেজ, এইভাবে ওয়ার্ডসওয়ার্থ দেখছেন দ্য ফাংশন অফ পোয়েট্রি, কবিতার কাজ কি হবে, ফাংশন কি হবে, কবিতার কাজ কি হাইলাইট করছি, as ennobling the reader through teaching ethical and philosophical values and ideal, কবিতার মাধ্যমে পাঠকরা তারা কি শিখবে, তারা নৈতিকতা শিখবে, দার্শনিক মূল্য মতবাদ শিখবে, আদর্শ শিখবে, মূল্যবোধ, আদর্শ মূল্যবোধ, নৈতিকতা পাঠক তারা শিক্ষা লাভ করবে, এথিক্স, ভ্যালুস, আইডিয়ালস, কবিতার মাধ্যমে পাঠকরা এগুলো শিখবে। তাহলে কবিতার ফাংশন কি, the function of poetry as ennobling the reader, দর্শকের পাঠকের হৃদয়কে আরো উন্নত করা, কিভাবে উন্নত করা, through the teaching of ethical and philosophical values and ideals, আদর্শবাদ, নৈতিক মূল্যবোধ, এগুলোকে শেখানোর মাধ্যমে পাঠকের হৃদয়কে আরো উন্নত করা। আমাদের এই হচ্ছে ফাংশন। তাহলে যদি প্রশ্ন হয় হোয়াট ইজ দ্য ফাংশন অফ পোয়েট্রি, তাহলে এই স্লাইডের লাস্ট পয়েন্টটা থেকে আমরা পাবো। আমি খুব দ্রুত 6 নম্বর পয়েন্টটা আলোচনা করে ক্লাসটা শেষ করে দিচ্ছি, আমাদের তো ক্লাস শেষ হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যে। ফাইনালি
Wordsworth discusses in greater depth the diction of poetry. Wordsworth এরপর বলছেন কবিতার ভাষা কেমন হতে হবে, শব্দচয়ন কেমন হবে। Diction is essentially the utilization of language. It is the selection of words, phrases, sentence structure. Diction মানে কি? শব্দ, words, phrase, sentence structure, figurative language সেগুলো। Diction is vital altogether in literature. কবিতায় শব্দচয়ন খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ডসওয়ার্থ প্লেসেস পার্টিকুলার ইম্পর্টেন্স অন দিস রোল ইন পোয়েট্রি। এটাকে গুরুত্ব দিচ্ছেন কেন? বিকজ ইট ইজ দ্য পোয়েটস মিডিয়াম। কবি তো এই ভাষার মাধ্যমেই দর্শকের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করে। whereas prose also has character, setting and plot to convey message. গদ্যে অনেক উপায় থাকে, কিন্তু কবিতায় ভাষাটাই মূল উপাদান। পোয়েটস চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা or diction, শব্দচয়ন, is that the sole means of expression in poetry. তার মানে ডিকশনটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। Despite this, Wordsworth argues that the diction of poetry and prose is that the same. কিন্তু শেষে গিয়ে উনি যে কথাটা বলছেন যে গদ্য এবং পদ্য এর শব্দচয়ন, শব্দের কাঠামো একই রকম হওয়া উচিত। ভালো করে খেয়াল করেন, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওয়ার্ডসওয়ার্থ বলছেন গদ্য এবং পদ্যর ভাষার মধ্যে খুব বেশি পার্থক্য থাকা উচিত না। খুবই মানে যুগান্তকারী কথা। এর আগে কবিতার ভাষা আলাদা, গদ্যের ভাষা আলাদা মেইনটেইন করা হতো। ওয়ার্ডসওয়ার্থ এসে বললেন না, গদ্য পদ্যের ভাষার মধ্যে খুব বেশি বিভেদ করা যৌক্তিক না, ঠিক না। and he criticizes neoclassicists. উনি যারা ক্লাসিক রুলে বিশ্বাসী তাদেরকে সমালোচনা করেছেন, বলেছেন যে তাদের কবিতার ভাষা আর্টিফিশিয়াল, আনন্যাচারাল। তারা এমন দাঁত ভাঙা কবিতা লিখে যে সাধারণ মানুষের মাথার উপর দিয়ে চলে যায়, সেগুলো ব্যর্থ কবিতা। প্যাশন শুড ড্রাইভ ডিকশন। কবিতার শব্দ চয়নের ক্ষেত্রে কোন ভাষায় লিখব, কোন শব্দ ব্যবহার করব, কোন বাক্য ব্যবহার করব, কোন বাক্য ব্যবহার করব, সেটার পিছনে আবেগ, দরদ কাজ করবে। মমতা দিয়ে লিখতে হবে, দরদ দিয়ে লিখতে হবে। প্যাশন শুড ড্রাইভ ডিকশন, নট অর্নামেন্ট, ডিগনিটি অর মিটার। ওই কবিতার ছন্দ, কবিতার অলংকার, কবিতার উচ্চ মার্গ, ব্যাপার স্যাপার, ওগুলো গুরুত্বপূর্ণ না। আসল গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্যাশন, ইমোশন। ইমোশন দিয়ে লিখতে হবে। He wants poetry to center on rustic, humble situation using rustic, humble language. আমাদের দৈনন্দিন জীবনের যে সবচেয়ে মূল রাস্টিক ব্যাপারটা, একদম আদিম ব্যাপার যেটা, আর হাম্বল আমাদের সবচেয়ে গভীরের যে বিষয়গুলো, সেগুলোকে রাস্টিক, হাম্বল ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে। Consistent with Wordsworth, that's the important source of poetic truth and wonder. কবিতার ভাষায় এই রাস্টিসিটি, সিম্পলিসিটি, হাম্বল, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। রাস্টিক এন্ড হাম্বল সিচুয়েশন রিটেন ইন রাস্টিক এন্ড হাম্বল ল্যাঙ্গুয়েজ। কবিতার ভাষা হতে হবে সহজ সরল, আবেগ দ্বারা তাড়িত, আবেগ দ্বারা অনুপ্রাণিত। তাহলে লাস্ট স্লাইডটা হচ্ছে কবিতার ভাষা কেমন হবে। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে গদ্য পদ্যের ভাষার মধ্যে বিভেদ করা উচিত না। পদ্যের ভাষার মধ্যে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো আমরা এই জায়গায় পেলাম। এখন আমাদের আজকে এই পর্যন্তই থাকবো, সময় নেই হাতে। আপনাদের যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন, আর যারা ক্লাস নেই, স্যার এক মিনিট, আপনাদের যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন, আর যাদের ক্লাস নেই তারা আর দুই মিনিট থাকতে পারেন। হ্যাঁ মাহমুদুল বলেন। স্যার ভাইবা কি শেষ হয়েছে? আপনি নোটিস পান নাই মনে হয়। ভাইবা মঙ্গলবারে হবে, সরি বৃহস্পতিবারে হবে, থার্সডে। আপনি নোটিস পান নাই। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কনফিউশন আছে? No, sir. No, sir. আচ্ছা, আমি 1 মিনিটে তাহলে রিভিউটা দিয়ে দেই। আপনারা যারা লিভ নিতে চাচ্ছেন লিভ নিতে পারেন। আমি এই ছোট্ট রিভিউ দিয়ে আজকের ক্লাস শেষ করে দিব। আজকের আমাদের লেকচার 8 এর উদ্দেশ্য ছিল স্যার ওয়ার্ডসওয়ার্থের একটু লিরিক্যাল স্যার ব্যালেন্স। যে ভাইয়ার মাইক্রোফোনটা অফ করলে মনে হয় কথাটা স্যার ভালোভাবে শোনা যায় মাহমুদুল না। একটু মিউট করবেন? সরি আমি হ্যাঁ, ওকে মিউট করেন। খুব সংক্ষেপে আমি তাহলে এটাকে র্যাপ আপ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে কাজে লাগবে। প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স। লিরিক্যাল ব্যালেন্স এর প্রিফেস একটা কাব্য সংকলন, সেইটার সূচনা লেখা হয়েছে। আমরা সেই সূচনা নিয়ে গবেষণা করব, পড়াশোনা করব।
প্রথমেই এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস নিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড কথাবার্তা আছে। প্রথমে লেখার কথা ছিল কোলরিজের, তারপর লিখে ফেললেন ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ কিছু কথা লিখলেন যেটা কোলরিজ পছন্দ করলেন না, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, এটা পরে আমরা জানতে পারবো। ওয়ার্ডসওয়ার্থ উনি প্রথমেই এই প্রিফেসে লিখলেন যে ওনারা কেন প্রচলিত ধারার বাইরে অন্যরকম কবিতা সংগ্রহ করছেন, তার কারণটা কি। তারা বলছেন যে সাধারণ জীবনের সাধারণ গল্প নিয়েও কবিতা লেখা সম্ভব, জটিল ভাষায় উচ্চ মার্গীয় ভাষায় কবিতা লিখতে হবে এমন কোনো কথা না, আমাদের সাধারণ ভাষা দিয়েও কবিতা লেখা সম্ভব। এরপর ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এরপর এই বলেছেন কবিতার জন্ম হবে হচ্ছে স্পন্টেনিয়াস, একদম ন্যাচারাল, স্বতঃস্ফূর্ত, কিন্তু লেখাটা স্বতঃস্ফূর্ত হবে না, লেখাটা করতে হবে প্ল্যানিং অনুযায়ী, ঠান্ডা মাথায় প্ল্যানিং করে। সেটা কি, কবিতার 4টা ধাপের কথা বললেন। প্রথমে অবজারভেশন, মন দিয়ে দেখতে হবে, তারপর একটা টাইম গ্যাপ দিতে হবে যাতে মন শান্ত হয়, তারপর মন যখন শান্ত তখন রিকালেকশন করতে হবে, ট্রাঙ্কুইল মাইন্ডে, একদম কাম পিসফুল মাইন্ডে স্মৃতিচারণ করতে হবে। স্মৃতিচারণ করতে গিয়ে আমরা খেয়াল করবো যে আমাদের ভেতরে কি কি আবেগ অনুভূতি জাগ্রত হচ্ছে, হোয়াট আর দ্য ফিলিংস, কি কি ফিলিংস জাগ্রত হচ্ছে। হয়তো 10টা ফিলিংস জাগ্রত হলো, এর মধ্যে 5টা জেনুইন, 5টা হচ্ছে ভুয়া, নকল। তখন আমি ফিল্টার করব, থার্ড স্টেজ হচ্ছে ফিল্টারিং, ছেকে নকল বিষয়গুলো বাদ দিয়ে দিব। তারপর অবজারভেশন, রিকালেকশন, ফিল্টারিং শেষ করে লাস্টে গিয়ে কবিতা লিখবো, কম্পোজিশন। এরপরে কল্পনার যে সৃজনশীলতা, কল্পনা হচ্ছে সৃজনশীল, এটা শুধু বাস্তবতাকে অন্ধভাবে অনুকরণ করা না, যেটা অ্যারিস্টটল বলেছিলেন যে পোয়েট্রি ইজ মাইমেসিস অফ রিয়েলিটি। ইমিটেশন, কবিতা শুধুমাত্র ইমিটেশন হলে হবে না। ওয়ার্ডসওয়ার্থ এই জায়গায় এসে অ্যারিস্টটলের কথাবার্তাগুলোকে একটু অন্য লেভেলে নিয়ে গেলেন। অ্যারিস্টটল মাইমেসিসে গুরুত্ব দিয়েছিলেন, অনুকরণে গুরুত্ব দিয়েছিলেন। অনুকরণ মানে কি, অনুকরণ যখন আমরা করব তখন সেটা যত ভালোই হোক না কেন সেটা তো কার্বন কপি, জেরক্স কপি, সেটা তো জেনুইন না। ওয়ার্ডসওয়ার্থ বলছেন কবিতা শুধুমাত্র অনুকরণ না, নট মাইমেসিস অনলি, নট আ মেয়ার মাইমেসিস। এখানে ইমাজিনেশন হচ্ছে, ইমাজিনেশন ইজ ক্রিয়েটিভ। কবিতায় কল্পনা শক্তি খুবই জরুরি, অত্যাবশ্যক। দ্য নেসেসিটি অফ ইমাজিনেশন আমরা এই স্লাইডে পেয়েছি। তারপর ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে উচ্চ মার্গীয় যে বিষয় নিয়ে কবিতা লিখতে হবে, পোয়েটিক টপিক নিয়ে লিখতে হবে তা না, বরং নর্মাল টপিককেও যদি আমরা পোয়েটিক ওয়েতে প্রেজেন্ট করতে পারি সেটা ভালো। সাধারণ দৈনন্দিন জীবন, সেটাকে অসাধারণ কাব্যিক ভাবে প্রকাশ করা। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যারা গ্রামীণ জীবন যাপন করে, রুরাল লাইফ লিড করে, তারা প্রকৃতির কাছাকাছি থাকে, তাদের মধ্যে জটিলতা, গর্ব, অহংকার এগুলো কম থাকে। এরপর কবিতার ফাংশন কি, ওয়ার্ডসওয়ার্থ কবিতার ফাংশন নিয়ে কথা বলেছেন। কবিতার কাজ কি, কবিতার কাজ হচ্ছে পাঠককে নৈতিকতা, মূল্যবোধ এবং আদর্শ শিক্ষা দেয়া, যাতে পাঠকের মন আরো এননোবল হয়, উন্নত হয়। পাঠকের মনকে উন্নত করা কবিতার ফাংশন, মানসিকভাবে পাঠককে আরো উন্নত করা, এটাই হচ্ছে ফাংশন অফ পোয়েট্রি। এরপরে শেষে গিয়ে কবিতার ভাষা কেমন হতে হবে সেই নিয়ে কথা বলেছেন। কবিতায় শুধুমাত্র দাঁত ভাঙা উচ্চ মার্গীয় ভাষায় লিখলে সেটা কিন্তু পাঠকরা নিতে পারবে না, বরং আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ভাষা ব্যবহার করতে হবে, সাধারণ ভাষা দিয়েই অসাধারণ কিছু বলতে হবে। এখন গদ্য পদ্যের ভাষা যে পুরো আলাদা হতে হবে সেটা না, বরং গদ্য পদ্যের ভাষা একই রকম হতে পারে, কিন্তু মূল যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে কবিতার ভাষার পেছনে দরদ, ইমোশন, আবেগ কাজ করবে, আবেগ তাড়িত ভাষা, প্রতিটা শব্দ বাক্য এর পেছনে আবেগ থাকতে হবে। আলটিমেটলি যে কথাটাতে ওয়ার্ডসওয়ার্থ গুরুত্ব দিয়ে তার রচনা শেষ করেছেন সেটা হচ্ছে আমাদের যে রাস্টিক লাইফ, মানে অরিজিনাল, আমাদের যে আসল জীবন, আমাদের যে হাম্বল লাইফস্টাইল, এটাকে রাস্টিক এন্ড হাম্বল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রকাশ করতে হবে। আমাদের জীবনের গল্প, শিল্প শুধু শিল্পের জন্য না, বরং শিল্প জীবনের জন্য।
কবিতা আমাদের জীবনের কথা বলবে, আমাদেরকে জীবন সম্পর্কে সচেতন করবে, আমাদেরকে মানসিকভাবে উন্নত করবে। এই হচ্ছে আমাদের আজকের লেকচারের উদ্দেশ্য ছিল সামারি অফ লিরিক্যাল ব্যালেডস। নেক্সট ক্লাসে আমরা একটু ডিটেইল অ্যানালিসিসে যাব, আপনারা একটু এক নজর দেখে আসবেন। আর আপনাদের ইয়ের জন্য, আপনাদের অনেকের অনুরোধে আপনাদের ভাইভার জন্য আপনাদেরকে টাইম দিচ্ছি। আগামী বৃহস্পতিবার আপনাদেরকে একটু সময় দিতে হবে আপনাদের ভাইভার জন্য। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যত্ন নেবেন নিজেদেরকে, জি স্যার, স্যার আপনি খেয়াল ভালো রাখবেন। জি।